পরে কথা সবটা খুলে বলল শরণকে। কি আর করার, আন্টি যখন বলেছে যেতে তো হবেই। শরণ: বুঝি না, বাসায় এত মানুষ থাকতে আমাদের যাওয়া লাগবে কেন? ঘুরতে আর যাওয়া হলো না। কথা: কপালে যা লিখা আছে তা তো হবেই আন্টি, দুপুরের মধ্যে যেতে বলেছে যেহেতু আর সময় নষ্ট করা যাবে না। 10 মিনিটের মধ্যেই বের হয়ে যেতে হবে। শরণ: হ্যাঁ। কথা: 15 মিনিট পর শরণ আর কথা বাসায় যাওয়ার জন্য রওনা হল। আহান কি করবে ভেবে পাচ্ছে না। ও মনে মনে বলল, চাচ্চুর কথা রাখতে পাত্রী দেখতে যেতেই পারি, বিয়ে তো আর হচ্ছে না, আর পাত্রী যেমন হোক রিজেক্ট করে দিব। তাহলেই হল। যেই ভাবা সেই কাজ, জলদি রেডি হয়ে নিল আহান। ব্লু কালারের ব্লেজার আর প্যান্ট পরে নিল, চুলগুলোয় হালকা জেল দিয়ে অল্প একটু উঁচু করল, সানগ্লাস পরে নিল, পারফিউম দিয়ে নিল। আহান আহমেদ রেডি। আহাদ আহমেদ আহানের রুমে এসে আহানকে দেখে হা হয়ে থাকে। অবশ্য হা হবেই না কেন, আহানকে মিস্টার পারফেক্ট বলা যায়। সব দিক দিয়েই ফিটফাট। আহান আয়নায় তার চাচ্চুকে দেখে বলল, চাচ্চু এভাবে হা করে থাকলে তো মশা ঢুকবে, আমি একটা ছেলে, আমার দিকে এরকম হা করে তাকিয়ে থাকার কোনো মানে হয় না। আহানের কথায় আহাদ আহমেদের হা বন্ধ হয়। ও যা বলতে এসেছিলাম, তুই তো অনেক ঘাড়তেরা, যা বলি তার উল্টো করিস, তো আজকে এত সহজে মেনে নিলি, ব্যাপার কি? আহাদ আহমেদ: আমি বিয়ে করতে যাচ্ছি না, পাত্রী দেখতে যাচ্ছি, তো এর জন্য ঘাড় তেরামি না করাটাই বেটার মনে হল, তাই ঘাড় সোজাই রাখলাম। আহান: স্যার, আহান ভাইয়ের কথা বিশ্বাস কইরেন না, উনি কোনো ঘাপলা পাকাচ্ছে, ঘাড়তেরা মানুষ ঘাড়তেরাই থাকে, সোজা হয় না কোনো দিন। আবির আহাদ আহমেদের কানে ফিসফিসিয়ে বল। আহাদ আহমেদ: আহান তুমি নিচে আসো, আমি আর আবির গাড়িতেই আছি। আহাদ আহমেদ: আহান নিজেকে আরেকবার আয়নায় দেখে নিল, একটা মুচকি হাসি দিয়েই চলে গেল। প্রায় 3 ঘন্টা পর কথার বাড়িতে। মা, এটা কি করে হয়? ওর বয়স কতটুক, এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। কথা: হ্যাঁ আন্টি, আই থিঙ্ক কথা ঠিকই বলছে। আনিসার বয়স খুব কমই হয়ে যায়, আরও 2-1 বছর ওয়েট করলে হতো না? শরণ: মা, তোরা তো আর আনিসার ব্যাপারে কিছুই জানিস না। ছেলে মানুষ লুচ্চা হতে শুনেছি, কিন্তু আনিসাকে দেখে যে কেউই বলবে যে ওর ক্যারেক্টারে প্রবলেম আছে। মেয়েটার কেউ নেই তাই কখনো বকিনি বা এত শাসন করিনি, বেশি আদরে যা হয় আর কি তাই হয়েছে। আনিসা, পাড়ার কোনো ছেলে বাকি আছে ওর সাথে প্রেম করেনি, 2-3 দিন প্রেম করে তারপর ফুটুস, তো এ মেয়েকে বিয়ে না দিয়ে উপায় আছে? মান সম্মান থাকতে বিয়ে দিয়ে দেওয়া ভালো, যদি অঘটন ঘটিয়ে ফেলে এর চেয়ে এটাই ভালো হবে। কথার মা। শরণ আর কথা একে অপরের দিক তাকিয়ে রইল। বয়স 15+, এই বয়সেই এই কারবার, বিয়ের পর তো মনে হয় পরকীয়াও করবে। হায় খোদা, কার কপালে যে জুটবে এই মেয়ে। আচ্ছা মা, আনিসা কোথায় দেখছি না যে? কথা: ওই ঘরেই আছে বোধ হয়, আজ তো বাইরে যেতে মানা করেছি, দেখ আছে কি না। কথার মা: আর শরণ, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। আর তোমার দেহের একই অবস্থা, দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছ, খাওয়া দাওয়া করো না ঠিকমতো নাকি? কথার মা: না আন্টি, কই, আমি তো ঠিকই আছি। শরণ: দেখিস, আমি তোকে 7-8 দিনের মধ্যে কেমন স্বাস্থ্য বানিয়ে দেই, আর এরকম স্লিম থাকা লাগবে না। তুই ডাইনিং রুমে আয়, খাবার বেড়ে দিচ্ছি। কথার মা: কথা আর আমি একসাথেই খেয়ে নিব আন্টি, আপনি এত প্রেশার নিয়েন না তো। শরণ: আচ্ছা, আমি যাই তাহলে, ও দিক দেখে আসি। কথার মা বলে চলে গেল। কিরে আনিসা, এরকম মুখটা কালো করে রেখেছিস, কি হয়েছে? কথা:
আমি বিয়ে করব না, আনিসা। চুপ কর, আগে দেখ ছেলেকে, তারপর না বিয়ের কথা হবে। কাঁদিস না, চুপ কথা। আনিসার ব্যাপারে বলি, আনিসা কথার খালাতো বোন। জন্মের পরই ওর মা বাবাকে হারায়, এরপর ও কথাদের ফ্যামিলির সাথেই থাকে। অনেক হাসিখুশি ভদ্র মেয়ে, কিন্তু ছেলেদের সাথে লুতুপুতু করে, এটাই তার সমস্যা। দেখতে দেখতে দুপুর থেকে বিকেল গড়িয়ে এলো। এখন 4টা বাজে, ঠিক তখনই বেল বেজে উঠল। কথা গিয়ে গেট খুলে দিয়ে সবাইকে রুমে নিয়ে বসালো। কথা হঠাৎ ছেলেটার দিকে তাকালো। ও তো শকড। এত হ্যান্ডসাম, স্টাইলিশ, এত কিউট একটা ছেলে কিভাবে হয়? কথা পারে তো এখানেই ছেলেটির উপর ঢলে পড়ে। কথা চোখই ফেরাতে পারছে না। কথার মা কথার এই কাণ্ড দেখে টানতে টানতে অন্য রুমে নিয়ে গেল। তোর বিয়ের সময় হলে তোকেও বিয়ে দেওয়া হবে, এখন আর আরেকজনের বরের উপর বদনজর দিস না। কথার মা। বদ নজর কই দিলাম মা, আমি তো ফিদা হয়ে গিয়েছি। হেয়ার স্টাইল যেমন জোস, নাক তো বাঁশির মতো, আহা, চোখগুলো কেমন প্রেমময় হয়ে থাকে, একবার তাকালেই ওই চোখের দিকে নেশা লেগে যায়। গালগুলো কত গুলুমুলু। কানে একটা টপ পরা, ব্লু কালারের ব্লেজার, উফ, যে কোনো ছেলেকেই হার মানিয়ে দিবে। ইনশাআল্লাহ যদি এমন কাউকে পাঠিয়ে দিত। কথার এরকম অদ্ভুত কথাবার্তা শুনে ওর মা ভ্রু কুঁচকে চলে যায়। আর তখনই শরণ অন্য রুমে যাওয়ার সময় খেয়াল করল কথা উপরের দিক তাকিয়ে আছে আর মুচকি হাসছে। শরণ গিয়ে কথাকে ডাক দিল, কথার কোনো তালই নেই। শরণ চিলিয়ে উঠল, ওই শরণ। শরণের চিৎকারে কিছুটা ছিটকে উঠে কথা। কিরে, এতক্ষণ যাবৎ তুই কি করছিস এখানে, আর উপরের দিক মিটমিটিয়ে হাসছিস, ব্যাপার খানা কি? উপরে তো কেউই নাই। শরণ। দোস্ত লুইচ্চা মেয়ের কপালে এত হ্যান্ডসাম ছেলে জুটল কিভাবে সেটাই ভাবছি। ছেলেটা হাসলে না জানি কেমন লাগবে, ভয়েসটা না জানি কেমন হবে, উফ, পুরাই ক্রাশ। কথা। ছেলে কি এমন হ্যান্ডসাম শুনি যে এত বিভোর হয়ে আছিস ছেলেটির জন্য? শরণ। তুই নিজের চোখেই দেখে নিস, কি যে একটা চিজ, উফ। কথা। এর মাথা এখন আউট অফ কন্ট্রোল। কথা। শরণ গিয়ে দেখ তো আনিসা কি করছে। তারা তো মেয়েকে দেখতে চাচ্ছে। কথার মা। হ্যাঁ দেখছি। কথা। আর হ্যাঁ কথা, তুই আনিসাকে নিয়ে ওদের সামনে যাবি না? তখন এই যে কাণ্ড দেখলাম তোর। শরণ, তুই আনিসাকে নিয়ে যাস কেমন? কথার মা। মা, এটা কিন্তু ঠিক হলো না। কথা। শরণ। বেশ হয়েছে। কথার মা। আহান সেই কখন থেকেই মুখ বেঁকিয়ে বসেই আছে। কথার মা চা নাস্তার ব্যবস্থা করে দিয়ে গেলেন। হাসিমুখে টুকটাক কথা বললেন আহাদ আহমেদের সাথে। কিন্তু আহানের মুখে হাসির ছিটে ফোঁটাও নেই। বারবার আশপাশ তাকিয়ে দেখছে, আর চোখে যদি ওর শরণকে দেখতে পায়, যদি শরণকে ও কল্পনাতেও দেখতে পায়, তাতেও মনটা একটু শান্তি পাবে। কতক্ষণ আর ওয়েট করতে হবে কে জানে। হঠাৎ আহান বলল, চাচ্চু, একটা ইমার্জেন্সি কল করার ছিল, একটু ওদিকে গেলাম। আজকেও তোমার কল করাই লাগবে, ফোন অফ করে রেখে দাও, এখন যেভাবে আছো বসে থাকো। আহাদ আহমেদ। চাচ্চু, সিরিয়াসলি, ইটস আ ইমার্জেন্সি কল। আমি ফান করছি না, প্লিজ। আহান। যাও তবে তাড়াতাড়ি চলে এসো। আহাদ আহমেদ। কি হয়েছে বাবা, দাঁড়ালে কেন? কিছু লাগবে কি? কথার মা। না আন্টি, একটা দরকারি কল করার ছিল, তাই আর কি। আহান। যাও বাবা, কথা বলে এসো। কথার মা। আহান বারান্দার দিক যাচ্ছিল। বারান্দাটা আনিসার রুমের পাশেই। ফোনের কল লিস্ট দেখতে দেখতে আনিসার রুমের পাশ কাটিয়েই ও গেল। তখনই শরণের খুব চেনা স্মেল নাকে আসল। ও বুঝতে পারল এই পারফিউমের স্মেলটা কার।
আহান স্যারের কিন্তু সে এখানে এসে কি করবে, আর একরকমের পারফিউম তো অনেকে ইউজ করতেই পারে, তাই এ নিয়ে আর কোনো মাথা খাটালো না শরণ। কথা আর শরণ মিলে আনিসাকে রেডি করছিল আর আনিসাকে সাহস দিচ্ছিল। ভয় পাচ্ছে আনিসা খুব। আহা আনিসা, আমি তো আছি। ভয়ের কিছু আছে? যদি ছেলে পক্ষের কেউ কিছু তোমায় বলে এক ঘুষিতে ওর নাক ফাটিয়ে দিব, দেখি কি করে তোমায়। তোমার শরণ আপু এত ভীতু না, তোমার কথা আপুর চেয়ে অনেকটাই সাহসী, সো আমাকে ট্রাস্ট করতে পারো বেবি গার্ল। শরণ: হা, আমিও ভীতু নাই বুঝলি, শুধু ভূত আর তেলাপোকা ভয় পাই, এই আর কি কথা। আনিসার এতক্ষণে ওদের কথা শুনে ভয় কিছুটা কেটেছে। ততক্ষণে শরণের ফোন এলো। আবারও খাটাসটা ফোন করেছে। উফ, ডিসগাস্টিং। প্রথমে ভাবল শরণ ও ফোন ধরবে না, পরে ভাবল না ধরলে তো ঝেড়ে একবারে ধুইয়ে দিবে, তাই রিসিভ করল ফোনটা। হ্যালো শরণ, কই তুমি? এক্সলি কই আছো সেটা বলো। আহান: আমি তো গ্রামে এসে পড়েছি, মানে রাজশাহীতে। আমার ফ্রেন্ডের বিয়ে তো, তাই। কেন স্যার, আপনি জেনে কি করবেন? শরণ: যদি সত্যিটা বলতাম এইখানে যদি এসে পড়তো। উফ যাক, মিথ্যে বলে ভালোই করেছি। কিন্তু আমার কেন মনে হচ্ছে তুমি মিথ্যে বলছো? আমার তো মনে হয় তুমি আমার আশেপাশেই আছো। আহান: না স্যার, এটা আপনার মনের ভুল ধারণা। আচ্ছা স্যার রাখি, একটু ব্যস্ত আছি বলেই শরণ কেটে দিল। উফ, উনাকে মিথ্যে বলার সময় গলা কেমন যেন কাঁপছিল। বুঝে ফেলল নাকি? যাক, বুঝলে বুঝুক, না বুঝলে নাই। মেয়েটা নিশ্চিত মিথ্যে বলছে। ওর ব্যবস্থা তো আমি করছি পরে। তারপর আহান আবার ডাইনিং রুমের দিকে যেতে লাগল। একদিক দিয়ে আহান আনিসার রুমের দিকেই আসছে, আর অন্যদিকে শরণ আনিসাকে নিয়ে রুম থেকে বের হচ্ছে। শরণ সেইম আবার সেই স্মেলটা টের পেল। অদ্ভুত স্মেলটা কোথা থেকে আসছে এই ভেবে সামনে তাকাল। সামনে তাকিয়ে তো শরণের তো হাত পা একবার ঠান্ডা হয়ে গিয়েছে। কি করবে এখনও? গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে শরণের। আর আহান, ও তো পুরো শকট খেয়েছে, যেমন তেমনই রেগেও গিয়েছে। আহানের ইচ্ছে করছে এখন শরণের গালে গিয়ে একটা থাপ্পড় মারতে, কিন্তু আনিসার জন্য বেঁচে গেল। আহান শরণের একটু পাশ ঘেঁষে গিয়ে বলল, খুব বার বেড়েছ না, জাস্ট ওয়েট করো, এরপর তোমাকে দেখছি। তারপর আহান চলে গেল। আর শরণ ও কি করবে ভেবে পাচ্ছে না, আনিসাকে নিয়ে কি যাবে নাকি যাবে না, নাকি পালাবে। কিরে শরণ, যা, আনিসাকে নিয়ে দাঁড়িয়ে আছিস যে? কথার মা: আন্টি আমি পারবো না, কথাকে দিয়েই পাঠাও, আমার প্রচুর মাথা ব্যথা করছে, আর কেমন মাথা ঘুরাচ্ছে, প্লিজ আন্টি। শরণ: আচ্ছা বাবা, আগে বলবি তো তুই অসুস্থ। আমি কথাকে পাঠাচ্ছি, তুই গিয়ে রেস্ট নে যা। কথার মা: কথা খুশিতে হেলতে দুলতে আসল। আনিসাকে নিয়ে গেল মেহমানদের সামনে। আহান দেখল আনিসার সাথে শরণ না অন্য এক মেয়ে আসছে। আমাকে দেখেই পালিয়েছে এই মেয়ে, আমি এত সহজে ছাড়বার পাত্র নই শরণ, তোমাকে তো আমার চাই, আমার করে নিবই, আর কত পালিয়ে বেরাবে। আহান মনে মনে বলে নিল। উফ, বড্ড বাঁচা বাঁচলাম। কিন্তু এখন আমি এখান থেকে পালাই কি করে? একটা বুদ্ধি তো পেয়েই গেলাম। এবার আহান স্যার কিভাবে আমাকে খুঁজে পায় সেটাই আমি দেখব। শরণের মুখে হাসির ছাপ ফুটে উঠল। এতক্ষণ রুমে বসে বসে পালানোর বুদ্ধি বের করছিল শরণ। আনিসাকে দেখে আহাদ আহমেদের মুখে হাসি ফুটল। মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে। আপনাদের মতামত জানালে বিয়েটা শীঘ্রই হয়ে যাবে ইনশাল্লাহ। আহাদ আহমেদ: আল্লাহর যা ইচ্ছে হয় তিনি তাই করবেন। কথার মা: আনিসা কথাকে একটু ডেকে বলল, আপু শোন না, আমি উনার সাথে কিছু কথা বলতে চাই, পার্সোনালি বলা যাবে কি? আনিসা: না, আমি জানি কি বলবেন তাকে।
আনিসা এরকম রাজপুত্রের মতো হাজবেন্ড পাচ্ছিস, প্লিজ বিয়েটা ভাঙিস না বোন। অনেক ভালো থাকবি তুই, অনেক সুখে রাখবে তোকে কথা। আপু আমি যার সাথে ভালো থাকতে চাই আমি তাকেই বিয়ে করতে চাই, যাকে আমি ভালোবাসতে পারবো না তাকে কিভাবে বিয়ে করি আমি? আনিসা ঠিক আছে চুপ কর তুই, এখন দেখা যাক কি করা যায় কথা। আনিসাকে নিয়ে রুমে চলে গেল। শরণ আনিসা বিয়েটা করতে চায় না, এবার তুই ওকে একটু বুঝা প্লিজ কথা। এটা কেমন কথা আনিসা? তুমি ভাবতে পারছো না তুমি লাইফে কি পাবে? কোনো দিক দিয়ে কমতি রাখবে না তারা, আর তুমি কি না বিয়েটা করতে চাইছো না? আনিসা আবেগে দুনিয়া চলে না, এ বয়সে সবারই ভালোবাসা হয়, বাট সেটা ভালো লাগা ভালোবাসা নয়, আর তুমি সেটাই করছো। শরণ আপু আমি এখন যাকে রিয়েল লাভ করি ওকেই আমি বিয়ে করতে চাই। হ্যাঁ আমি অনেক ছেলের সাথে ফ্লার্ট করেছি, টাইম পাস করেছি, কিন্তু যাকে আমি এখন ভালোবাসি সে আমার লাইফে আসার পরই সব চেঞ্জ হয়ে গিয়েছে, আমি ওকে নিয়েই থাকতে চাই। আমার ইন্টার কমপ্লিট হলেই ও বিয়ের প্রস্তাব দিবে, এর আগে যদি ওর জব হয়ে যায় তাহলে আগেই প্রস্তাব দিবে, আর আমি যতটুক বুঝেছি জেনেছি ও সবার মতো নয়। চাইলে তোমরা ও কথা বলে দেখতে পারো, কিন্তু আমি বিয়েটা করতে পারবো না কথা আপু প্লিজ। আনিসা কি আর করার, এতই যেহেতু বলছো বাট তুমি বুঝতে পারছো না। আচ্ছা তুমি বরং ছেলেটার সাথে কথা বলে নাও। ছেলেটার সাথে যদি আমার বিয়ের কথা হতো আমি তো দুই পাই রাজি হয়ে যেতাম কথা। তো তুমি বিয়ে করে নাও, প্রবলেম সলভ। আনিসা যা, এটা সম্ভব না, ওকে এসব কথা বাদ দে। তুই রুমে বসে থাক, আমি পাঠাচ্ছি আমার হ্যান্ডসামকে কথা। শরণ আর কথা রুম থেকে বেরিয়ে এলো। কথা গিয়ে ওর মাকে এই ব্যাপারে বলল। কি আপা কোনো সমস্যা কি? আহাদ আহমেদ আসলে ভাই ওরা যদি নিজেদের মধ্যে আলাদা করে কথা বলে নিত তাহলে মনে হয় ভালো হতো। কথার মা আহাদ আহমেদ কথা শুনে আর চোখে আহানের দিকে তাকালেন, কারণ আহানের এই সুযোগটাই কাজে লাগাতে পারে, সেজন্য আহাদ আহমেদ এই ব্যাপারটা এড়িয়ে যেতে চাইছিল। তা আর হল কই, আহানের মধ্যে একসাথে তিনটা লাড্ডু ফুটে গেছে। এই সুযোগের কথা ওর মাথায়ই ছিল না। যাক যা হচ্ছে হোক, বেশি লাফালে পড়ে সব ভেস্তে চলে যাবে। আহান যাও মেয়েটার সাথে কথা বলো গিয়ে, নিজেদেরকে বুঝে নাও। আর একটু কাছে এসে আহানের কানে ফিসফিসিয়ে গেলেন, এমন কিছু করবে না যাতে আমার মান সম্মানে ব্যাঘাত ঘটে, আর বিয়েটা যদি না হয় তবে কি হতে পারে মাথায় রেখো যাও এখন। আহান কোনো উত্তর দিল না, শুধু মুচকি হাসল, কারণ ও মনে মনে ভেবেই নিয়েছে ও কি করবে। কেন আপু কোথায় যাবে? আর কেন বা যেতে চাচ্ছ? তুমি তো আমাদের বাসায় আসলে কখনো এত তাড়াহুড়ো করে যাও না। আনিসা ভাইয়া ঠিকই বলেছিল, মন থেকে ভালোবাসে তো, তাই হয়তো বুঝতে পেরেছিল শরণ আপু এরকম কিছুই করবে। মনে মনে শরণ এটা কেমন কথা? কোথায় যাবি তুই? একা একটা মেয়ে মানুষ, কয়েকদিন থেকে তবে যাবি, আর মা কি তোকে এত সহজে যেতে দিবে নাকি? তাই এসব চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দেখ কথা। এরকম পাগলামি করিস না রে কথা। আমি কিছুদিনের জন্য যাব, আর আমি আমার খালার বাড়ি যাচ্ছি, অনেক দিন হলো দেখা হয় না, আপন বলতে তো তারাই আছে। শরণ ঠিক আছে বুঝলাম, কিন্তু দুইয়ের একদিন থেকে গেলে কি এমন সমস্যা হবে তোমার শুনি কথা। আরে রাগ করিস না তো, খালার বাড়ি থেকে বেরিয়ে অনেকদিন থেকে যাব তোদের বাসায় প্রমিজ। শরণ সত্যি কথা? সত্যি শরণ। আচ্ছা শরণ আপু তোমার খালার বাসাটা কোথায়? আনিসা সিলেটের হবিগঞ্জেই বাসা। শরণ একা সারা রাস্তা যাবে কিভাবে? আনিসা ট্রেনে যাব, এতে ভয় কিসের শুনি? শরণ
কথার মা ঘুমাতে যাবে তখনই দেখল এখনো ওরা আনিসার রুমে এসে গল্প করছে। ওর মা এসে বলল, এত কিসের গল্প হচ্ছে শুনি? রাত কটা বাজে দেখেছেন? কথার মা, এই তো আমরা এখনই ঘুমাতে যেতাম, শরণ কাল চলে যাবে তাই নিয়েই একটু কথা বলছিলাম। কথা। এ মা, সে কি, কাল চলে যাবে মানে এটা ঠিক না, কিন্তু শরণ থাক না কিছুদিন বাসায় আমাদের, তোরা বাসায় থাকলে বাসাটার শূন্যতা কেটে যায়। কথার মা, সেটাই তো বোঝানোর চেষ্টা করছি শরণকে, ও শুনেই তো না আমার কথা। কথা। শরণ আর কয়েকটা দিন থেকে গেলে হতো না, মাত্র ই তো এলি। কথার মা, আসবো তো আবার এই খালার সাথে দেখা করেই চলে আসব, তারপর এসে তোমার হাতের মজার মজার রান্না খাবো, অনেকদিন থাকবো দেখে নিও তুমি। শরণ, হুম, মনে যেন থাকে। কখন যাবি তাহলে? কথার মা, কাল বিকেলের দিকে চলে যাব। শরণ, তাহলে যা, দেরি না করে ব্যাগ প্যাকিং করে নে আর ঘুমিয়ে পড়। কথার মা, আনিসা, তুই ফোনে কি করছিস? বেশি পাকনা হয়ে গিয়েছিস, ঘুমা এখন চুপ করে, আমি কিন্তু আবার আসব। কথার মা, ঠিক আছে বাবা, ঘুমাচ্ছি। আনিসা যা করতে বলেছিল তা তো করলাম, এখন নিশ্চিন্তে ঘুমাই। মনে মনে আনিসা আহান রুমে বসে অফিসের ফাইলগুলো চেক করছিল। হঠাৎ মেসেজের টোনে চোখ ফেরায় মোবাইলের দিক। ফাইল রেখে ফোন চেক করল। শরণের ব্যাপারটা জানার জন্য অস্থির হয়ে আছে আহানের মন। সাথে সাথে ফোন হাতে নিল আহান। হ্যাঁ, এটা আনিসার ই মেসেজ। আপু কাল বিকেলে তার খালার বাড়িতে যাবে, সিলেটে হবিগঞ্জেই। আহানের মুখে তখনই শয়তানি হাসি দেখা গেল। আহান মনে মনে বলল, যাচ্ছ একলা যাও, ফিরবে দোকলা হয়ে তুমি আহানের কাছ থেকে পালাবে? নো চান্স। আহান তার ভালোবাসা ঠিকই খুঁজে নিতে পারবে, আর সে যেখানেই থাকুক। বি রেডি মিস সং। আর ওদিকে শরণের কোনো ধারণাই নেই কি হতে যাচ্ছে তার সাথে। কেন আপু কোথায় যাবে? আর কেন ইবা যেতে চাচ্ছ? তুমি তো আমাদের বাসায় আসলে কখনো এত তাড়াহুড়ো করে যাও না। আনিসা, ভাইয়া ঠিকই বলেছিল, মন থেকে ভালোবাসে তো, তাই হয়তো বুঝতে পেরেছিল শরণ আপু এরকম কিছুই করবে। মনে মনে, শরণ এটা কেমন কথা? কোথায় যাবি তুই? একা একটা মেয়ে মানুষ, কয়েকদিন থেকে তবে যাবি, আর মা কি তোকে এত সহজে যেতে দিবে নাকি? তাই এসব চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দেখ। কথা, এরকম পাগলামি করিস না রে। কথা, আমি কিছুদিনের জন্য যাব, আর আমি আমার খালার বাড়ি যাচ্ছি, অনেক দিন হলো দেখা হয় না, আপন বলতে তো তারাই আছে। শরণ, ঠিক আছে বুঝলাম, কিন্তু দুইয়ের একদিন থেকে গেলে কি এমন সমস্যা হবে তোমার শুনি? কথা, আরে রাগ করিস না তো, খালার বাড়ি থেকে বেরিয়ে অনেকদিন থেকে যাব তোদের বাসায় প্রমিজ। শরণ, সত্যি? কথা, 3 সত্যি। শরণ, আচ্ছা শরণ আপু, তোমার খালার বাসাটা কোথায়? আনিসা, সিলেট, সিলেটের হবিগঞ্জেই বাসা। শরণ, একা সারা রাস্তা যাবে কিভাবে? আনিসা, ট্রেনে যাব, এতে ভয় কিসের শুনি? শরণ, কথার মা ঘুমাতে যাবে তখনই দেখল এখনো ওরা আনিসার রুমে এসে গল্প করছে। ওর মা এসে বলল, এত কিসের গল্প হচ্ছে শুনি? রাত কটা বাজে দেখেছেন? কথার মা, এই তো আমরা এখনই ঘুমাতে যেতাম, শরণ কাল চলে যাবে তাই নিয়েই একটু কথা বলছিলাম। কথা, এ মা, সে কি, কাল চলে যাবে মানে এটা ঠিক না, কিন্তু শরণ থাক না কিছুদিন বাসায় আমাদের, তোরা বাসায় থাকলে বাসাটার শূন্যতা কেটে যায়। কথার মা, সেটাই তো বোঝানোর চেষ্টা করছি শরণকে, ও শুনেই তো না আমার কথা। কথা, শরণ আর কয়েকটা দিন থেকে গেলে হতো না,
মাত্রই তো এলি, কথার মা। আসবো তো আবার, এই খালার সাথে দেখা করেই চলে আসবো, তারপর এসে তোমার হাতের মজার মজার রান্না খাবো, অনেকদিন থাকবো, দেখে নিও তুমি, শরণ। মনে যেন থাকে, কখন যাবি তাহলে, কথার মা? কাল বিকেলের দিকে চলে যাব, শরণ। তাহলে যা, দেরি না করে ব্যাগ প্যাকিং করে নে, আর ঘুমিয়ে পড়, কথার মা। আনিসা, তুই ফোনে কি করছিস? বেশি পাকনা হয়ে গিয়েছিস, ঘুমা এখন, চুপ করে, আমি কিন্তু আবার আসব, কথার মা। ঠিক আছে বাবা, ঘুমাচ্ছি। আনিসা যা করতে বলেছিল তা তো করলামই, এখন নিশ্চিন্তে ঘুমাই। মনে মনে আনিসা আহান রুমে বসে অফিসের ফাইলগুলো চেক করছিল। হঠাৎ মেসেজের টোনে চোখ ফেরায় মোবাইলের দিক। ফাইল রেখে ফোন চেক করল। শরণের ব্যাপারটা জানার জন্য অস্থির হয়ে আছে আহানের মন। সাথে সাথে ফোন হাতে নিল আহান। হ্যাঁ, এটা আনিসার মেসেজ। আপু কাল বিকেলে তার খালার বাড়িতে যাবে, সিলেটে হবিগঞ্জেই। আহানের মুখে তখনই শয়তানি হাসি দেখা গেল। আহান মনে মনে বলল, যাচ্ছ একলা যাও, ফিরবে দোকলা হয়ে, তুমি আহানের কাছ থেকে পালাবে, নো চান্স। আহান তার ভালোবাসা ঠিকই খুঁজে নিতে পারবে, আর সে যেখানেই থাকুক। বি রেডি মিস সং। আর ওদিকে শরণের কোনো ধারণাই নেই কি হতে যাচ্ছে তার সাথে। পরের দিন সকালে কথার সাথে ঘোরাফেরা করে বিকেলে যাওয়ার জন্য রেডি হতে লাগল। অনেকদিন পর খালার বাসায় যাচ্ছে ভাবতেই খুশি লাগছে শরণের। মিটি মিটি হেসে ব্যাগ প্যাক করছে শরণ। আর সেটা দেখে ফেলে কথা, কি ব্যাপার, এত হাসছিস কেন? কথা, কেন রে, এখন আমার হাসিতে আবার তোকে কি করল? শরণ, না, এরকম হাসি মানুষ হাসে যখন কেউ নতুন নতুন প্রেমে পড়ে, আর কি। আই থিঙ্ক ইউ আর ফল ইন লাভ উইথ সামওয়ান। কথা, যা কিসব বলছিস তুই? তুইও না। শরণ কথা শরণকে জড়িয়ে ধরে বলে, লজ্জা পেয়েও না বেবি, বলে ফেলো বেবি। আমার চেয়ে তোমাকে কেউ বেশি চিনে না, কার সাথে চক্কর চালাচ্ছ শুনি? কথা, না মানে তেমন কিছু না শরণ, তুই যে তলে তলে টেম্পু চালাচ্ছিস তা বুঝতেই পারছি, আর আমাকে বললিও না, এই তোর ফ্রেন্ডশিপ। কথা, উফ, তুই পুরো ব্যাপারটা শোন তাহলে, রাগ করিস না। এসএসসি এক্সাম শেষ হওয়ার পর আন্টির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আন্টিদের পাশের ফ্ল্যাটেই একটা ছেলে থাকত তার ফ্যামিলির সাথে। অবশ্য শুনেছিলাম ফ্যামিলিতে চাচা আর চাচির সাথেই নাকি থাকে, মা বাবা নেই। ছেলেটির সাথে 3 মাসের মধ্যেই অনেক ভাব জমে গিয়েছিল, আর ছেলেটা এত ভালো কি বলবো। ছেলেটিকে ভালোবেসে ফেলেছিলাম, বাট বলতে পারিনি। সেই যে চলে এলাম, আর দেখা হয়নি আজ পর্যন্ত। এবার গিয়ে আন্টিকে জিজ্ঞাস করব, তাই হাসছি বুঝলি এবার। শরণ, আচ্ছা, সব কাহিনী তুই আসলে আবার শুনব। ঘড়িতে তাকিয়ে দেখ কটা বাজে, এমনিতেই লেট হয়ে যাচ্ছে। কথা, ওহ তাই তো, যাই এখন, ট্রেন মিস হয়ে যাবে তা না হলে। শরণ, আর শোন, কি হয় বলিস কেমন? আমাকে না বলে আবার দোকলা হয়ে যাস না, সব বলবি। কথা, ওকে ওকে, তোকেই তো বলবো। বাই। শরণ, সাবধানে যাস আর নিজের খেয়াল রাখিস। কথা। শরণ এরপর রিকশা নিয়ে স্টেশনের দিকে চলে গেল। আবির, আহান সিলেট কেন গেল জিজ্ঞেস করেছিলে? আহাদ আহমেদ, হ্যাঁ স্যার করেছিলাম, কিন্তু যা উত্তর দিল আমি নিজেও তোবদা হয়ে গিয়েছি শুনে। আবির, কি বলেছে আহাদ আহমেদ? বলল সে নাকি সিঙ্গেল থেকে ডাবল হওয়ার জন্য সিলেট যাচ্ছে। আবির, এবার সত্যি এই ছেলে বিয়ে করেই তবে ফিরবে, নিশ্চয় শরণকে ফলো করতে করতে সিলেট যাচ্ছে। শরণকে কল করলেই বোঝা যাবে। আহাদ আহমেদ ট্রেনে উঠে জানালার পাশের সিটে বসে আছে শরণ। ভাবছে সেই আগের দিনগুলোর কথা। ছেলেটার মায়াবী মুখটা বারবার ভেসে উঠছে শরণের সামনে।
কতক্ষণে যে যাবে, দেখবে তাকে তরস সইছে না শরণের আর। এরই মধ্যে জোরে হাঁচির শব্দে বিরক্ত হয়ে শরণের ঘোর ভেঙ যায়। এত জোরে হাঁচি দেয় এই বলে ঘুরে তাকিয়ে দেখে রাক্ষসটা এখানেও রেহাই দিল না। এবার সিউর শরণ মরবে। ভাবছিল কাকে নিয়ে আর হাজির হল কে। একেই বলে কপাল। শরণ চুপ করে রইল। কারণ এর সাথে কথা বললে শুধু তর্ক ছাড়া আর কিছুই হবে না। তাই চুপ করে থাকাই বেটার। আমাকে দেখে রিয়েক্ট করল না কেন? এতক্ষণে তো তেলে বেগুনে জলে উঠার কথায় ঝাঁজ তার। আহান মনে মনে বলে নিল। তারপরই শরণের ফোন বেজে উঠল। আহাদ স্যারের ফোন হঠাৎ রিসিভ করল। জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন শরণ? ফোনের ওপাশ থেকে এই তো মা, ভালোই। আচ্ছা, তুমি সাবধানে থেকো। ও কিন্তু সিলেটেই যাচ্ছে। তুমিও তো সিলেটে যাচ্ছ নাকি আজ? আহাদ আহমেদ। জি আঙ্কেল, টেনশন করিয়েন না আপনি। শরণ ফোন রেখে দিল। শরণ আহানের দিকে আর চোখে তাকাল। আহান কানে হেডফোন গুজে দিয়ে চোখ অফ করে আছে। শরণের ইচ্ছে করছে গিয়ে মুখের মধ্যে এক ঘুষি দিতে, কিন্তু তা তো আর পারবে না। ভেবেই মুখ ঘুরিয়ে নিল শরণ। এতই যখন আমাকে দেখার শখ, আমাকে যখন এতই ভালো লাগে, তোমার বিয়ে করে ফেললেই হয়, সারাদিন রাত দেখতে পারতা। আহান চোখ বুজেই বলল। আহানের কথা শুনে শরণ থতমত খেয়ে গেল। ও যে তাকিয়েছিল সেটা বুঝল কিভাবে হাদারাম। আহান এক চোখ খুলে দেখে শরণ জানালার দিকে মুখ ঘুরিয়ে আছে। আজ শরণ এত চুপ করে আছে কেন, সেটাই ভাবছে আহান। হয়তোবা কোনো কারণে, হয়তো মুড খারাপ। আহান স্বাভাবিকভাবেই শরণকে জিজ্ঞেস করল, কি মেম, মন খারাপ কেন? এনি প্রবলেম? আহান, না আসলে একজনকে খুব মিস করছিলাম তো, তাই আর কি। শরণ, উমকে বান্ধবী, ফ্যামিলির কেউ, এমন কাউকে নাকি? আহান, না, তবে খুব কাছেরই একজন, তাকে ভেবেই মনটা খারাপ। শরণ, আহান ভাবতে শুরু করল কাছের একজন, সে আবার কে, ব্যাপারটা জানতে হচ্ছে। কিছুক্ষণ পর একটা ছেলে আসলো কোথা থেকে যেন, হয়তো কেবিন থেকেই বেরিয়েছে। শরণ এতক্ষণ আহানের কাঁধেই ঘুমিয়ে পড়েছিল। আর সেই ছেলেটি ওদের সামনাসামনি সিটেই বসে পড়ে, সাথে শুধু একটা কলেজ ব্যাগ। ছেলেটি অনেকক্ষণ যাবৎ শরণকে দেখছে পলকহীনভাবে। আহানের মেজাজ খুব গরম হয়ে যাচ্ছে। মেজাজ ঠান্ডা রেখেই বলল, কি দেখছেন? উনাকে? ছেলেটি। কেন, মেয়ে কি কখনো দেখেননি? আরেকবার চোখ পড়লে ওর দিকে, ব্যাপারটা তখন কিন্তু ভালো হবে না। আহান, ওকে সরি, আমার খুব চেনা মনে হচ্ছিল, কারো একজনের সাথে মিল আছে, তাই মিলানোর চেষ্টা করছিলাম। ওকে এসব বাদ দেই, উনি কি আপনার গার্লফ্রেন্ড? ছেলেটি, না, বলা যায় উড বি হাজবেন্ড। আহান, তারপর আর ওদের মধ্যে কথা হয়নি। ট্রেনের ঝাঁকিতে শরণের ঘুম ভেঙ যায়। রাত তখন প্রায় 2টার মতো বাজে। শরণ দেখল ওর পাশে আহান ছিল, সে নেই। কিন্তু সামনে একটা ছেলে চোখ বুজে আছে। ছেলেটার সাথে ও ওর সেই ভালোবাসার মানুষটির সাথে বড্ড মিল পাচ্ছে। জিজ্ঞাসা করবে নাম কি? কিন্তু যদি ডিস্টার্ব ফিল করে? তবুও কনফিউশনটা দূর করা উচিত। যদি সে হয়, এই ভেবেই ছেলেটিকে ডাক দিল শরণ। এই যে ভাইয়া, শুনছেন? শরণ কিছুক্ষণ ডাকাডাকি করার পর ছেলেটির ঘুম ভাঙ। আর এদিকে আহান পেছনে দাঁড়িয়ে আছে। সে দেখতে চায় শরণ এখন কি করে। তাই আর কিছু বলল না। জি, কিছু বলবেন? ছেলেটি, আপনার নামটা কি জানতে পারি?
শরণ: জি, আমার নাম ভুবন, ছেলেটি। শরণ আর কিছু বলল না, শুধু মুখ চেপে জানালার দিক মুখ ঘুরিয়ে কাঁদতে লাগল। এই সেই তার ভুবন, যার কথা মনে পড়ে এখনো মাঝরাতে কান্না করে। অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, আগে কেমন রোগা পাতলা ছিল, এখন স্বাস্থ্য ভালো হয়েছে, আগের থেকে আরো স্টাইলিশ হয়েছে। ইচ্ছে করছে খুব জড়িয়ে ধরে বলতে, ভালোবাসি ভুবন, অনেক বেশি ভালোবাসি, তুমি ছাড়া আমার এতগুলো বছর অপূর্ণতায় কেটেছে যে, পারবে কি আমার বাকি জীবনটুকু তোমার ভালোবাসা দিয়ে পূর্ণ করতে? কিন্তু পারবে না তো, অনেক জোরতা কাজ করছে ওর মাঝে। আর এভাবে এইখানে কান্না করার ও কোনো মানে হয় না। কিন্তু ছেলেটি অনেকক্ষণ ধরে শরণকে দেখছে, কান্না করে মুখ চোখ লাল করে ফেলেছে। কি ভেবে কান্না করল বুঝতে পারছে না ভুবন। আর আহান কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। ব্যাপারটা বুঝতে গিয়ে মনে হচ্ছে আরো জটলা পাকিয়ে গেল। কিছুক্ষণ পর ছেলেটির ফোন আসলো, রিসিভ করল। শরণ খুব আগ্রহী হয়ে কথাগুলো শোনার জন্য কান পেতে রইল। তুমি এখনো ঘুমাওনি? এই সময়ে রাতজাগা খারাপ, তুমি জানো না, আর কত বোঝাবো আমি তোমায়, ভুবন। ফোনের ওপাশ থেকে, আমি আসছি তো বাবা, এত চিন্তা কিসের, তোমার জন্য আমার প্রিন্সেস এখনো ঘুমোতে পারছে না, জলদি টুপ করে ঘুমাও, তা না হলে কিন্তু রাগ করব বলে দিলাম, ভুবন। ফোনের ওপাশ থেকে, গুড নাইট, লাভ ইউ, ভুবন। ফোন রেখে দিল। ভুবনের কথা শুনে শরণ এতটুকু নিশ্চিত যে ভুবন বিবাহিত, আর হয়তো ওর ওয়াইফ প্রেগন্যান্ট। এসব ভাবতে পারছে না শরণ। ইচ্ছে করছে ট্রেন থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দিতে। জীবনের শেষ ভালোবাসাটুকু ও হারাল। কান্না আর চেপে রাখতে পারল না আর। আহান ও হতভম্ব হয়ে রইল ওর এই কান্না দেখে, সাথে ভুবনও। আসলে পরিস্থিতি মাঝে মাঝে এমন হয়ে দাঁড়ায় যে চাইলেও কান্না চেপে রাখা যায় না, না চাইলেও বের হয়ে আসে। শরণের এখন নিজেকে পাগল পাগল লাগছে। কেন ভালোবাসল ভুবনকে? কেন ও এত বছর পরেও ভুবনকে নিয়েই স্বপ্নে ডুবেছিল? নিজেকে বারবার দোষারোপ করছে শরণ। যাকে ও চায় না সে ওকে ছাড়ে না, কিন্তু যাকে ও চায় সেই এখন ছেড়ে দিল। একেই বলে নিয়তি। শরণ, কি হয়েছে? এত কান্না করছো কেন? কেউ কিছু বলেছে? ভয় পেয়েছ বল, আহান। কেঁদেই চলেছে শরণ। আহান অনেক বুঝাচ্ছে শরণকে, কিন্তু শরণ নাও কিছু বলছে না, কোনো কিছুর উত্তর দিচ্ছে। ভালোবাসার মানুষকে অন্যের সাথে দেখা, সেটা সহ্য করা খুব কঠিন। তেমনটাই ঘটেছে শরণের সাথে। যত যাই হোক, ভুবন এর প্রতি ও দুর্বল ছিল। ভুবন বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু কোনো উত্তর নেই। একসময় কাঁদতে কাঁদতে আহানের কাঁধে ঘুমিয়ে পড়ে, ঠোঁট মুখ নাক লাল হয়ে আছে। আহান শরণের এই অবস্থা দেখে চিন্তায় পড়ে গেল। শরণ তো এত সহজে ভেঙে পড়ার মতো মেয়ে না, যে মেয়ে একা জীবনে এতদূর পর্যন্ত আসতে পেরেছে সেই মেয়ে তো এইভাবে ভেঙে পড়বে না। তাহলে এর পেছনে হয়তো কোনো কারণ আছে। সবারই তো কোনো না কোনো উইক পয়েন্ট থাকে। যেমন আমার উইক পয়েন্ট শরণ, যাকে ছাড়া আমি অচল। কিন্তু শরণের উইক পয়েন্ট কি তবে? আহানের মাথায় হাজারো প্রশ্ন উকি দিচ্ছে, খুব টেনশন ও হচ্ছে। হঠাৎ শরণের এই অবস্থা দেখে আরো বেশি টেনশন হচ্ছে। ভোর 5টার দিকে ঘুম ভাঙ শরণের। পাশে দেখে আহান বেঘোরে ঘুমাচ্ছে। আহানের ঘুমন্ত চেহারা দেখে শরণ মুচকি হাসল। আবার সামনে তাকাতেই দেখতে পেল ভুবনকে। মুচকি হাসিটা তখনই কেমন মলিন হয়ে গেল। চোখ বন্ধ করে ফেলে শরণ নিজেকে নিজে জিজ্ঞেস করে, আমার এখন কি করা উচিত?
ভুবন ভাগ্যে হয়তো ছিল না তাই বোধহয় পেলাম না, কিন্তু যে আমাকে ভালোবেসে আগলে রাখতে চায় তাকে কি ফিরিয়ে দেওয়া ঠিক হবে? পারব কি ভুবনকে ভুলে উনাকে নিয়ে থাকতে? এসব ভাবতে ভাবতেই আহানের কথার শব্দ পায় স্মরণ। আহান ভাবছে স্মরণ হয়তো ঘুমিয়ে আছে। আহান স্মরণের মুখের দিক তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর স্মরণের হাতের উপর হাত রেখে বলতে থাকে, তুমি আমাকে যতই ফিরিয়ে দাও স্মরণ, আমি বারবার তোমার কাছেই ফিরে আসব। যতই ইগনোর করো আমি তোমাকেই চাইব। কতদিন আর দূরে সরিয়ে রাখবে? একদিন, দুদিন, 1 মাস, বছর, তারপর আহানের বুকেই আসতে হবে স্মরণ তোমার। কথাটা বলেই আলতো করে স্মরণের কপালে চুমু দিল। স্মরণ কিছুটা কেঁপে উঠল আহানের ছোঁয়া পেয়ে। আহানের কথাগুলো শুনে কেমন যেন শান্তি অনুভব করছে স্মরণ। ভুবন ও জেগে উঠে ততক্ষণে। আর কিছুক্ষণের মধ্যেই ওরা সিলেটে পৌঁছে যাবে। জানালার বাইরে রোদের কিছু আলো স্মরণের চোখে মুখে লাগছে। ঘুমটা ভেঙ যায় স্মরণের। হঠাৎ ফোন আসে স্মরণের। স্ক্রিনে দেখে স্মরণের আন্টি, মানে ওর খালাম্নি ফোন করেছে। হ্যালো আন্টি। স্মরণ। স্মরণের আন্টি, এই তো আর 20-25 মিনিট লাগবে, আমি সেখানে আসার আগে তোমাকে ফোন দিব নে কেমন? স্মরণ। আন্টি। ফোন রেখে দিল। স্মরণ তাকিয়ে দেখে আহান তার দিকে কেমন এক চাহনিতে তাকিয়ে আছে। স্মরণ লজ্জায় চোখ সরিয়ে ফেলে। তারপর আহান আর ভুবন কিছুক্ষণ তাদের মধ্যে কথা বলল। আর স্মরণ কানে হেডফোন দিয়ে গান শুনতে লাগল। 30 মিনিট পর ভুবন চলে যাওয়ার জন্য রিকশা খুঁজছে। আর স্মরণ মলিন মুখে ওর দিকে তাকিয়ে আছে। যেতে দিতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে দেওয়া ছাড়া যে আর উপায় নেই। এসব ভাবতে ভাবতে কখন যে স্মরণের চোখ জলে ভরে গেল বুঝতেই পারল না। হঠাৎ ওর কাঁধে কারো হাত পড়াতে তাড়াতাড়ি চোখের জল মুছে ফেলল। কাঁদছিলে আবারও, তাই না আহান? কই না তো, আমি আবার কাঁদতে যাব কেন? আপনি ও নাকি নাকি ভেবে বসেন স্মরণ। তুমি তোমার এই চোখের জলের আড়ালে অনেক কিছুই আমার থেকে লুকোচ্ছ, তা আমি জানি, কিন্তু সেটা জানার জন্য জোর করব না। যখন ইচ্ছে হবে বইল। আহান। এই বলে আহান ভুবনের পাশে গিয়ে দাঁড়াল। টুকটাক কথা বলছে ওরা, আর দূর থেকে দেখছে তা স্মরণ। 5 মিনিট পরেই রিকশা পেয়ে যায় ভুবন। তা দেখে স্মরণ একটু এগিয়ে চলে আসে। আচ্ছা ভাই চলি, ভাবিকে নিয়ে বাসায় আসবেন কিন্তু? ভুবন। অবশ্যই, নাম্বার তো আছেই, আসব, সাবধানে যাও। আহান। তারপর ভুবন চলে গেল। ভুবনের মুখে ভাবি শব্দটা শুনে মেজাজটা অনেক চড়ে গেল স্মরণের। কুকুর বিড়াল থেকে যা আছে মনে মনে বলতে লাগল, আপু ও তো বলতে পারত। ভাবি বলতে গেল, আমি ওর কোনো জন্মের ভাবি হই আল্লাহই মালুম। রাগে দুঃখে স্মরণ পারে স্টেশনে বসেই কেঁদে দেয়। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে স্টেশনের এক পাশে গিয়ে বসে পড়ে। এখানেই কি বসে থাকবেন? বাসায় কি যাওয়া লাগবে না? আহান। আহানের কথা শুনে চোখ রাঙিয়ে তাকায় ওর দিকে। আমাকে নিয়ে আপনার এত চিন্তা করা লাগবে না, আপনি নিজে চিন্তা করতে থাকুন। আপনি কই থাকবেন? স্মরণ। ঠিক কথা বলেছ তো, ওকে টাইম দাও, উপায় একটা না একটা পেয়েই যাব। আহান। ঘোড়ার ডিম পাবেন? স্মরণ। তারপর স্মরণ ওর আন্টিকে ফোন দিল। হ্যালো আন্টি। স্মরণ। আন্টি। হ্যাঁ আমি স্টেশনেই আছি, তুমি ওকে পাঠিয়ে দাও। স্মরণ। আন্টি। আচ্ছা রাখছি। স্মরণ। আহান এদিক থেকে ওদিক পায়চারি করছে। ও তো স্মরণকে একা ছাড়বে না, আর একা ছাড়লেও ওর আশপাশে থাকার মতো ব্যবস্থা করতে হবে। যে মেয়ে ওর থেকে পালানোর জন্য সিলেটে আসতে পারে সে অন্য কোথাও যে কোনো সময় যেতে পারে, এতটুক ভরসা ও পাচ্ছে না আহান। স্মরণ চলো। আহান।
কোথায় যাব শরণ? আমি যেখানে যাব সেখানেই যাবে, এত প্রশ্ন করো না আহান। আমি আপনার সাথে যেতে বাধ্য নই, আর আপনার সাথে আমি যাবই বা কেন শরণ? আহান জানে শরণ এত সহজে কথা শুনবে না। বড্ড জেদি একটা মেয়ে, সেই বুঝে ও ব্যবস্থা করে রেখেছে। যাবে না তুমি? ভালো করে বলছি আহান। আপনি খারাপ করে বললেও যাব না আমি শরণ। আহান আরেকটুও দেরি না করে শরণকে কোলে তুলে নিল। এসবের মানে কি? কি করছেন তা কি শরণ? সময় হলেই বুঝবে আহান। আহান কোলে করে নিয়ে গিয়ে গাড়িতে নিয়ে গিয়ে বসাল। আপনার মতলবটা কি? গাড়িতে বসালেন কেন শরণ? কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তোমাকে গাড়িতে বসায়নি, ভয়ের কিছু নেই আহান। আপনি বলুন যে কোথায় নিয়ে যাচ্ছেন শরণ। আগে তুমি তোমার আন্টিকে ফোন দিয়ে জানাও যে তোমার আসতে লেট হবে আহান। মানে কি শরণ? আহান শরণের ফোন নিয়ে ওর আন্টিকে ফোন দিল। রিং কিছুক্ষণ বেজে ফোন রিসিভ হল। বলো আহান ফোন শরণের কাছে দিয়ে। হ্যালো আন্টি, আমার আসতে লেট হতে পারে শরণ। আন্টি? না আন্টি, কোনো সমস্যা হয়নি, ঠিক আছি আমি শরণ। ফোন রেখে দেয় শরণ। শরণের ভয়ে আত্মা শুকিয়ে যাচ্ছে। কি করতে যাচ্ছে উনি? গাড়ি থামান শরণ। কি হলো, কথা কি কানে যাচ্ছে না? গাড়ি থামাতে বলুন শরণ। গাড়ি যখন তার সঠিক গন্তব্য পৌঁছবে গাড়ি থামবে, এত হাইপার হচ্ছ কেন আহান? আপনি যদি গাড়ি না থামান তাহলে কিন্তু শরণ। তাহলে কি আহান? আমি গাড়ি থেকে লাফ দিব শরণ। নিজেকে এখান থেকে নড়াতে পারো কিনা দেখো। লাফ দেওয়া তো দূরের কথা আহান। শরণ খেয়াল করে যে ওর হাতটা খুব শক্ত করে ধরে আছে আহান। ছাড়ানোর কোনো উপায় নেই। শরণ চুপ করে বসে রইল। এর সাথে কথা বাড়ানো এর চেয়ে চুপ করে বসে থাকা ভালো। কিছুক্ষণের মধ্যে গাড়ি তার গন্তব্যস্থানে এসে থামল। আহান শরণকে গাড়ি থেকে নামাল। কিন্তু শরণ কনফিউজডে পড়ে গেল। এখানে নিয়ে আসার মানে কি? আশপাশে লোকজনে পরিপূর্ণ, সব তো ঠিকঠাকই আছে দেখে মনে হচ্ছে। আহান একটু দূরে গিয়ে ফোন করে নেয়। শরণ এখন ও তার সংশয় কাটিয়ে উঠতে পারেনি। এখানে আনার মানে কি হতে পারে? উনি চাইছে কি? চলো এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি আহান? শরণ ও হনহন করে চুপচাপ ওর সাথে চলে যেতে থাকে, কিন্তু ও তো জানে না ওর সাথে বড়সড় এক ধামাকা হতে চলেছে। এখন এই ধামাকা কি হতে পারে গেস করতে থাকেন। যেতে যেতে আহানের কিছু একটা মনে পড়ল। ওয়েট আহান, আবার কি? শরণ, চলো তো আমার সাথে আহান। আবার কোথায় যাব শরণ? আচ্ছা তুমি এত প্রশ্ন কেন করো বলো তো? চুপ করে থাক, দেখো কই নিয়ে যাই আহান। আহান শরণকে হাত ধরে নিয়ে যাওয়ার সময় সামনেই আহানের এক স্টাফের সাথে ওর দেখা হয়। আসসালামু আলাইকুম স্যার। স্টাফ: ওয়ালাইকুম আসসালাম আহান। স্যার, বিজনেসের ব্যাপারে কিছু কথা ছিল। স্টাফ: ওকে ওয়েট করো, আমি আসছি, আমার ও দরকারি কথা আছে আহান। শরণকে এক কফি শপে নিয়ে গিয়ে বসিয়ে বলল। কি খাবা বলো আহান? শরণ চুপ। উফ শরণ, বলো কি খাবা? আমি একটু ওদিক থেকে কথা বলে আসছি আহান। কোল্ড কফি খাবো সরব। ওকে আহান। আহান ওয়েটারকে ডেকে অর্ডার দিল। তুমি এখানেই বসে থাকবে।
আমি না আসা পর্যন্ত এক চুলও নড়বে না। ওকে আহান। শরণ শুধু মাথা নাড়িয়ে সম্মতি দিল। আমি কিন্তু নজর রাখব, যদি এখান থেকে সরো, ব্যাপারটা কিন্তু ভয়ানক খারাপ হবে, মনে থাকবে কি বললাম আহান। হুম শরণ। মেয়েটা হঠাৎ এত চুপচাপ হয়ে গেল কিভাবে? এতক্ষণ তো প্রশ্ন করে করে মাথা খেয়ে ফেলছিল, তবে কি ও পালানোর প্ল্যান করছে নাকি? আহান আর ওর স্টাফ কফি শপের আরেক টেবিলে গিয়ে বসল, যাতে শরণের দিকে নজর রাখা যায়। হ্যাঁ কি বলতে চাচ্ছিলে বল আহান। স্যার আমাদের এইখানকার ইন্ডাস্ট্রিতে অফার এসেছে, সে আপনার সাথে পার্সোনালি কথা বলে ডিলটা ফাইনাল করতে চায়, সে তার ভিজিটিং কার্ড দিয়ে গিয়েছে। স্টাফ হুম ওকে ব্যাপারটা দেখছি আমি। তুমি এক কাজ কর, তুমি আর মাহিন মিলে 2 ঘন্টার মধ্যে আমাদের যে এখানে বাড়িটা আছে সেখানে পার্টির ব্যবস্থা করো, বর্ষর করেই করো। জাস্ট তোমাদের হাতে 2 ঘন্টা টাইম, আর আমি বলবো আর কি কি তোমাদের করতে হবে ফোনে জানিয়ে দিব। এখন তোমরা ওই বাড়িতে যাও, সব ঠিকঠাক করো আহান। ঠিক আছে স্যার। স্টাফ ও আরেকটা কথা, আমার সিলেটের এই ইন্ডাস্ট্রিতে যত স্টাফ আছে সবাইকে বলবে বিকেল 4টা পর্যন্ত আজ কাজ চলবে, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে আহান। জি স্যার। স্টাফ চলে গেল। আহান পেছনে ঘুরতেই শরণকে দেখতে পেল না। এই মাত্র তো ছিল, কোথায় গেল আবার? মেয়েটা আমাকে পাগল বানিয়ে ছাড়বে আহান। কি আর করার, আহান আবার খুঁজতে বেরিয়ে পড়ল শরণকে খুঁজতে। আহান চারপাশ ঘুরে দেখছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। শরণ কফি শপ থেকে বেরিয়ে ততক্ষণে কফি শপ থেকে কিছুটা দূরে এক পার্কে যায়। সেখানে এক বেঞ্চে গিয়ে বসে পড়ে মুড অফ করে বসে থাকে আর ভাবে, কেন ভাগ্য ওর সাথেই খেলে, ও যা চায় তা কেন পায় না, যে জিনিস খুব পছন্দের সেই জিনিসটা ও হারিয়ে ফেলে। এক ও ওর মা বাবাকে হারিয়েছে, যাদের চোখের মণি ছিল শরণ। শরণের ও জানের জান ছিল তার বাবা মা। যতদিন ওর বাবা মা বেঁচে ছিল কোনো জিনিসের আবাদার শরণের অপূর্ণ রাখেনি। আর 2 ভুবনকে নিয়েও কত স্বপ্ন দেখেছিল সেটাও ভেঙ গেল ওর। বুকটা মুচড়ে উঠে বারবার শরণের, ভাগ্য কেন শুধু ওর সাথেই খেলে। না, আমাকে আহান স্যারের কাছ থেকে অনেক অনেক দূরে চলে যেতে হবে, যেন সে কোনোদিন আমায় খুঁজেই না পায়। তা না হলে সবার মতো তাকেও আমি হারাবো, আরও শতগুণ কষ্ট আমার মাঝে জমা হবে। পারব না, এত কষ্টের ভার আমি নিতে সত্যিই পারব না। এসব বলতে বলতে শরণ কান্নায় ভেঙে পড়ে। কি পারবে না শরণ? আহান। শরণ পেছনে ঘুরেই দেখে আহান, তাড়াতাড়ি চোখ মুছে ফেলল শরণ। আপনি এখানে কি করছেন শরণ? আমারও এখন এখানে থাকার কথা ছিল না, আর তোমারও না। তুমি কি করছো এখানে? বলেছিলাম কি আহান। আমার ভালো লাগছিল না বসে থাকতে, তাই আমি হাঁটতে হাঁটতে এসে পড়েছি শরণ। 10 মিনিট কি বসে থাকতে পারলে না? তোমার একদিন কি আজ আমার একদিন? এই বলেই আহান শরণের হাত চেপে ধরল। আহ লাগছে তো ছাড়ুন, যাব না আমি আপনার সাথে, ছাড়ুন শরণ। চুপ, আর একটা কথাও বলবে আহান। আহানের ধমকে চুপ হয়ে যায় শরণ। আহান ওর হাত ধরে টানতে টানতে এক শপিং মলে নিয়ে ঢুকল। কি ব্যাপার, আবার শপিং মলে ঢুকলেন কেন? শরণ। শপিং মলে মানুষ যার জন্য আসে, আমিও ঠিক সেটার জন্যই এসেছি। আহান। ব্যাপারটা কি? সব গুলিয়ে যাচ্ছে, কি ক্রিটিক্যাল মানুষ রে বাবা। শরণ মনে মনে। তোমার ফেভারিট কালার কি? আহান। হোয়াইট, ব্লু, রেড। শরণ। ওকে আহান। তারপর কয়েক দোকান ঘুরে আহান শরণের পছন্দমতো লেহেঙ্গা আর জুয়েলারি কিনে দিল। শরণ কিছু বলছে না, শুধু অবাক হয়ে দেখছে। আহান শরণের পছন্দমতো সব কেনাকাটা শেষ করে গাড়িতে বসল। শরণও বসল।
যত দেখছি মানুষটাকে অবাক হচ্ছি, কিন্তু সে করতে চাইছেটা কি সেটাই তো বুঝে উঠতে পারছি না। শরণ মনে মনে। আহান গম্ভীর হয়ে কি যেন ভাবছে, মুখটা দেখে তাই মনে হচ্ছে একের পর এক ফোন আসছে। আচ্ছা একটা কথা বলি, যদি না রাগ করেন তবে। শরণ। হুম করো আহান। আমাকে যে এত শপিং করিয়ে দিলেন, এত জুয়েলারি, এসব কিসের জন্য? কোনো কারণ ছাড়া তো আর এসব কিনে দেননি তাই না? শরণ। হুম কারণ আছে বলেই কিনেছি। কারণটা কি তা একটু পরেই জানতে পারবে। আর হ্যাঁ, এবার যদি পালানোর চেষ্টা করো শরণ, খুন করে ফেলব, তারপর আমিও মরব। তাই নিজেও মরতে চেয়েও না, আমাকেও মারিও না আহান। শরণ ঢোক গিলে শুধু চুপ করে রইল। কিছুক্ষণ পর গাড়ি এসে থামল বিরাট এক আলিসান বাড়ির সামনে। প্রাসাদকেও হার মানাবে। শরণ গাড়ি থেকে নেমেই বাড়ি দেখে থ মেরে রইল। বাড়ির সামনে এক বাগান। শরণ আসো আহান। আহানের কথায় ধ্যান ভাঙ শরণের। আহানের পিছু পিছু যেতে থাকে শরণ আর আশপাশ দেখতে থাকে। বাড়ির ভেতরে ঢুকতেই অনেক মানুষ দেখা গেল। দেখে মনে হলো কাজের জন্যই তাদের হয়তো আনা হয়েছে। আহান তাদের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল। আর শরণ দাঁড়িয়েই রইল। পেছনে থেকে এক অল্প বয়সী মেয়েই বলে উঠল, মেম চলুন আপনাকে আপনার রুম দেখিয়ে দিয়ে আসি। কাজের মেয়েটি। হুম শরণ। শরণ মেয়েটির পেছনে পেছনে চলে গেল রুমে। শুনো, তোমাদের কাজ হচ্ছে এটা শরণকে দেখে রাখা, ও যেন পালাতে না পারে। যদি কিছু হয় না এটার খেসারত কিন্তু তোমাদের দিতে হবে। আর একটু পর পার্লারের মেয়েরা এসে পড়বে, তোমরাও পাশে থাকবে। পার্লারের মেয়েরা ভালো নাও হতে পারে। কি বললাম মাথায় ঢুকেছে তো? আহান। জি স্যার, আমরা থাকতে কোনো টেনশন আপনাকে নিতে হবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। কাজের লোক। আহান তার বিজনেসের কাজে ব্যস্ত হয়ে পড়ল। আবার এদিকে সন্ধ্যায় ফাংশন, দুটো মিলিয়ে আহান অনেক প্রেসারের মধ্যে আছে। শরণ রুমে ঢুকেই বিছানায় গা এলিয়ে দিল। কখন যে ঘুমিয়ে পড়ল টেরই পেল না। আর এদিকে আহান ফাংশন নিয়ে খুবই ব্যস্ত, একাই সব মেইনটেইন করছে। 2 ঘন্টা পর শরণের কারো ডাকে ঘুম ভাঙ। চোখ মেলে দেখে সেই মেয়েগুলো ডাকছে, মেম প্লিজ উঠে পড়ুন, পার্লার থেকে লোক এসেছে। আর আহান স্যার ও এসে বলে গিয়েছে আপনাকে উঠতে। প্লিজ মেম, কাজের লোক। হুম উঠছি, যাও। আবার পার্লার থেকে কেন এসেছে লোক? উফফ, কি চাইছেনটা কি উনি? রুমের বারান্দায় গিয়ে দাঁড়াল শরণ। শরণের চোখ বড় বড় করে উঠল। বাইরে কত সুন্দর করে সাজানো হয়েছে। আলোর ঝলকানিতে মনে হয় বাড়িকে অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু বারান্দাতে দাঁড়িয়েও ও আহানকে খোঁজার চেষ্টা করছে, না কোথাও নেই। অনেকক্ষণ হলো দেখছে না আহানকে। মেম ফ্রেশ হয়ে আসুন, স্যার এসে যদি আপনাকে রেডি না পায় খুব রাগারাগি করবে। কাজের লোক। এই আহানের বাচ্চারে সবাই এত ভয় পায় কে? ওহ। ফ্রেশ হতে চলে যায় শরণ। শরণ ঘুমিয়ে থাকতে ও আহান অনেকবার এসে ওর খোঁজ নিয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে ওরা শরণকে রেডি করে ফেলল। নীল আর সাদা রং কম্বিনেশনে লেহেঙ্গা, চুলগুলো ছেড়ে দেওয়া, 2 হাতে মুঠো ভর্তি চুড়ি, নাকে ছোট নথ, আর হালকা মেকআপে বেশ ভালোই লাগছে শরণকে। ঘুরে ঘুরে নিজেকে দেখছে শরণ। এইভাবে কখনো সাজনি শরণ, আর সাজবেই কার জন্য? তবে আজকে এইভাবে সাজানোর কারণ এখনো খুঁজে পাচ্ছে না শরণ। এরপর পরই দরজায় নক করে। আহান রুমে ঢুকে এসে শরণের পাশে গিয়ে দাঁড়ায়। দুজন দুজনকে আয়নায় দেখছে। দেখে মনে হচ্ছে বেস্ট কাপল যদি থেকে থাকে তবে ওরাই বেস্ট কাপল। শরণ লজ্জায় চোখ নামিয়ে ফেলে। আহানকে দেখেও শরণ কিছুক্ষণ মুগ্ধ হয়ে দেখছিল। ব্লু কালারের ব্লেজার, চুলগুলো সামান্য স্পাইক করা, আর ফিগারের কথা নাই বা বললাম।
সব দিক একবারে পারফেক্ট লাগছে। ওদিকে কাজের লোকরা ফিসফিসিয়ে বলছে দুজনকে কি সুন্দর মানিয়েছে বল। একবারে পারফেক্ট ম্যাচ। আহান শরণের দিক হাত বাড়িয়ে দিল। শরণ ওর হাত রাখল আহানের হাতের ওপর, তারপর আহান শরণকে নিয়ে ফাংশনের মাঝে গিয়ে দাঁড়াল। সবাই অবাক চোখে দেখছে ওদের। সবার ধ্যান ভাঙিয়ে আহান বলা শুরু করল, হ্যালো গাইজ, আপনাদের ইনভাইটের কারণ এখনো আপনারা জানেন না, আর জানাই ও নি আমি আমি চাচ্ছিলাম পার্টিতেই আমি অ্যানাউন্সমেন্ট করে দিব। সেই সময়টা এখন এসেছে, এখন আমি অ্যানাউন্সমেন্ট করব যে কিসের জন্য এত বড় পার্টি। আমার পাশে যাকে দেখছেন সে আমার হবু স্ত্রী, আর আজ আমাদের এঙ্গেজমেন্ট, তার জন্যই এত বড় পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। হোয়াট, শরণ? সবাই শুনে হাত তালি দিল। তাদের দেখে মনে হচ্ছিল তারা খুব খুশি আর এক্সাইটেড। আর হ্যাঁ, আজকের দিনটা আমার জন্য বিশেষ একটা দিন। সবাই সবার মতো এনজয় করুন, শীঘ্রই বিয়ের ইনভাইটও পাবেন। তারপর সবাই একে একে এসে আহানকে অভিনন্দন জানাচ্ছে, শরণের সাথেও কথা বলছে টুকটাক। কিন্তু শরণের মুডই অফ করে দিল আহান। ভেবেছিল শরণের বার্থডে সেলিব্রেটের জন্য হয়তো এত বড় আয়োজন, কিন্তু না হলো কি। শরণ ভাবতেই পারেনি যে আহান এমন কিছু অ্যানাউন্সমেন্ট করতে পারে। আজ ওর বার্থডে ছিল, তাই ভেবেছিল হয়তো সেজন্যই সারপ্রাইজের ব্যবস্থা করছে। আসলে মানুষ যা আশা করে তা কখনো হয় না। মুড অফ কেন মেম? আহান, এটা কি করলেন আপনি? শরণ কাঁদো কাঁদো গলায়, আমি আবার কি করলাম? আহান, দেখুন এখন আর ন্যাকামি করবেন না। আমি আপনার সব কথা শুনলাম, পালিয়েও যায়নি, ঠিকমতো রেডিও হয়ে আসলাম, আর আপনি কি না বললেন আপনার আর আমার এঙ্গেজমেন্ট? শরণ, কেন তুমি খুশি নও? আমি তো জানি শরণ এটাই আশা করেছিল। আহান শরণের দিক মুখ বাড়িয়ে বলল, না, আমি এটা কখনোই চাইনি। আমি কি বলেছি যে আমি আপনাকে ভালোবাসি বা বিয়ে করতে চাই? নিজেকে কি ভাবুন বলুন তো। শরণ, ওকে ওকে, চুপ করো, এখন যদি কান্না না থামাও বিয়েটাও এখানে এখন করে ফেলব, সেটা কি তুমি চাও? আহান, না, একদম না। শরণ, তাহলে ভালো মেয়ের মতো কান্না থামিয়ে আমার সাথে তাল মিলাও, না হলে মানুষ আমাকে কি ভাববে আর তোমাকেই বা কি ভাববে। একটু সিচুয়েশনটা বুঝো। আহান সাথে সাথে দুই হাত দিয়ে চোখ মুছে নিল। ঠিক আছে এবার? শরণ, গুড গার্ল। আহান, সবাই সবার মতো পার্টি এনজয় করছে। শরণ এখানের কাউকেই চিনে না, তাই চুপ করে এক পাশে বসে আছে। ভাবি পাশে বসতে পারি কি? কোনো এক মেয়ের কণ্ঠে ঘুরে তাকায় শরণ। জি আপু বসুন। শরণ, একা একা বসে আছেন যে? সবাই কত এনজয় করছে। মেয়েটি হচ্ছে আহানের কাজিন। না, আমি এমনিতেই ঠিক আছি। শরণ, ওহো ভাবি, বলাই তো হয়নি, আমি আহান ভাইয়ার কাজিন। ভাইয়া যখন বলল যে আজকে এঙ্গেজমেন্টের জন্য পার্টি ডাকা হয়েছে, আমি তো পুরাই অবাক। শুধু আমি না, আমার ফ্যামিলির সবাই। কারণ ওই নীলিমা মেয়েটা যে বড়সড় ধরনের ধাক্কা ভাইয়াকে দিয়েছে, তাতে যে ভাইয়া আর বিয়ে করবে না এটাই ভেবে নিয়েছিলাম, কিন্তু এটা ভাবিনি আমার ভাইয়া এত অল্প সময়ের মধ্যেই পিচ্ছি একটা ভাবি পেয়ে যাবে। কত কিউট গো তুমি, কত গুলুমুলু। উফ, আহানের কাজিন। শরণ লজ্জামাখা মুচকি হাসি দিল। ও দেখছো, কথা যে বলছি আমার নামই তোমায় বলা হয়নি। আমার নাম পিহু। তোমার নাম কি? পিহু। আমার নাম শরণ। শরণ, ওয়াও, যেমন কিউট দেখতে তেমন কিউট নাম। জানো ভাবি, আজকে তোমাকে ভাইয়ার ব্যাপারে অনেক কিছু বলবো, তাহলে তুমি বুঝবে ভাইয়া কেমন। টেনশন নিও না, ভাইয়া আমাকে বলেছে হুট করেই দেখা, তারপর পছন্দ, তারপর এই এঙ্গেজমেন্ট।
এর মধ্যে তোমরা নিজেদের বোঝার ও টাইম পাওনি, বাট আজকে রাতে তোমাকে সব বলবো। কেমন ভাবি? আবার ঘুমিয়ে পড়ো না যেন। পিহু মেয়েটা সবার সাথে সহজেই মিশতে পারে, বাট বকবকটা একটু বেশিই করে। কিছুক্ষণের মধ্যে শরণ আর পিহুর মধ্যে বেশ ভাব জমে গেল। বকবক করেই যাচ্ছে, আর দুজনের সে কি হাসি। আর ওইদিকে আহানের আত্মীয় স্বজনের বেশ ঘিরে ধরেছে আহানকে। সাথে তো বন্ধু বান্ধব আছেই। বেশ বিরক্ত লাগছে আহানের। আজ শরণের জন্মদিন, সেটা ও ভালো করেই জানে। আর রাত 12টার আগেই তো সারপ্রাইজটা দিতে হবে। অলরেডি রাত 9:30 মতো বাজে। কিভাবে নিজেকে এসবের মাঝ থেকে যে ছাড়াবে সেটাই ভাবছে আহান। কিরে আহান, আজ কি হয়েছে তোর? ড্রিঙ্কস তো ছুঁয়েই দেখছিস না, ব্যাপার কি? নাকি ভাবি খেতে নিষেধ করেছে? সোহান আহানের বন্ধু। তোরা তো জানিসই যে ড্রিঙ্কস করলে আমার অবস্থার কত উন্নতি হয়, আর আজ এঙ্গেজমেন্ট, এখানে অনেক আত্মীয় স্বজন আছে, ড্রিঙ্কস করলে প্রবলেম হয়ে যাবে। তোরা খা, এনজয় কর। আহান ওকে, এস ইউর উইস সোহান। পিহু আহানের অন্যান্য আত্মীয় স্বজনের সাথে শরণের পরিচয় করিয়ে দিল। পিহু আবার অন্যদের সাথে আলাপে ব্যস্ত হয়ে পড়ল। শরণ একটু পিছে গিয়ে দাঁড়াল। বিরক্ত লাগছে ওর। কতক্ষণ যে আর অভিনয় করতে হবে কে জানে। তখনই পেছনে থেকে কেউ একজন ওর হাত ধরে টান দিয়ে বাগানের একপাশে নিয়ে আসল। আশপাশে কেউ নেই, আর হালকা আলো জ্বলছে চারপাশে। এখানে নিয়ে আসলেন কেন? শরণ। রোমেঞ্চ করব তাই। আহান শরণকে তার বুকের সাথে মিশিয়ে বলল। আপনি বললেই তো আর হলো না, ছাড়ুন তো। শরণ। আচ্ছা, প্রবলেম কি তোমার আমার সাথে? যেখানে 1000টা মেয়ে আমার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে, আর তুমি সেখানে আমাকে ইগনোর করছো। আহান। তো কি করব? সবাই পছন্দ করে বলে আপনাকে আমাকেও যে পছন্দ করতে হবে এমন তো কথা নেই, তাই না? শরণ। তুমি একটু না সেই লেভেলের ঘাড়তেরা মেয়ে, দ্যাটস ওয়াই আই লাভ ইউ। আহান। এই বলেই আহান শরণের কোমর ধরে টেনে আরও কাছে নিয়ে আসল। এতটা কাছে আছে দুজন যে দুজন দুজনের নিঃশ্বাস বুঝতে পারছে। ধীরে ধীরে ঠোঁটজোড়াগুলো এক হতে যাচ্ছে। শরণ বলতে চেয়ে পারছে না কিছু বলতে, নিজেকে ছাড়াতেও পারছে না। শেষ পর্যন্ত ঠোঁট জোড়াগুলো মিলিত হলই। মিনিট 10 পর শরণ ছাড় পেল আহানের কাছ থেকে। লজ্জায় দাঁড়িয়ে থাকতে পারছে না, তাই ঘুরে যেই দৌড় দিতে যাবে আবার হাত ধরে ফেলে আহান। উফ, আবার কি চাইছেন উনি? লজ্জায় এমনিতেই শেষ হয়ে যাচ্ছি মনে মনে। শরণ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অন্তত এই মুহূর্তে আহানের চোখের দিকে তাকিতে কথা বলা একেবারেই অসম্ভব। আর আহান ডেবডেব করে দেখছে শরণকে। তখন আহানের ফোন আসল, আর এই ফাঁকেই শরণ ফুরুত। আহান শুধু মুচকি হাসল। রাত 10টা বাজতে চলেছে। আহান তার প্লেন মতো সব ঠিক করে রেখেছে, আর গেস্টরাও চলে যাচ্ছে সব। শুধু পিহু আর ওর ফ্যামিলি আজকের রাত থেকে যাবে। ভাইয়া ভাবি কই? দেখছি না তো। পিহু ঘরের দিকেই তো গেল, দেখ গিয়ে। আর তুই ওকে খুঁজছিস কেন? আহান। দরকার আছে ভাইয়া, এই বলেও পিহু চলে গেল। আর আহান ফোনালাপে ব্যস্ত হয়ে পড়ল। আহান চাচ্ছিল শরণের জন্মদিনটা ছাদেই সেলিব্রেট করতে, কিন্তু তা আর হল কই। ওর খালা আর কাজিনরা দিল সব ভেস্তে। তাই বাধ্য হয়ে রেস্টুরেন্টে বুকিংয়ের ব্যবস্থা করছে। শরণ রুমে বসে ড্রেস চেঞ্জ করেই কথার সাথে ফোনে কথা বলছে। যা যা হয়েছে সব বলছে। 2 দিনে এত কিছু হয়ে গেল কথা। আর কি হবে কে জানে। শরণ, এই ফার্স্ট টাইম তোর বার্থডেতে তোর পাশে থাকতে পারলাম না, সেলিব্রেটও করতে পারলাম না। তুই আসবি কবে ঢাকা? কথা
আহা তুই মন খারাপ করছিস কেন? আসলেই না হয় সেলিব্রেট করব। আর 3-4 দিন পরেই চলে আসব। স্মরণ। হুম। আর শোন, সাবধানে থাকিস, দেখিস আবার বিয়েটা ও যেন করে না ফেলে। তুই যে বুদ্ধু হচ্ছিস দিন দিন। কথা না বিয়ের অবধি পৌঁছাতে পারবেই না, তার আগেই স্মরণ ফুরুত। বাট ছেলেটা ভালো, এটা সত্যি। স্মরণ। হুম, এখন ভালো বলছিস, কাল বলবি ভালোবেসে ফেলেছি। তুই যে কি করবি স্মরণ, আল্লাহই মালুম। কথা উফ ও তুই ও না প্যারা নিস না, আমাকেও দিস না, এখন রাখি, পরে আবার কথা হবে। স্মরণ। ওকে, ভালো থাকিস। বাই। কথা বাই। স্মরণ। স্মরণ ফোন রেখে দিয়েই বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল। তখনই দরজায় নক করার শব্দ পেল স্মরণ। ভাবি আসব। পিহু। হুম আসো। স্মরণ। ডিস্টার্ব করলাম না তো? প্রবলেম হলে থাক, পরে কথা বলবো। পিহু। না না, কোনো সমস্যা নেই, বসো। স্মরণ। ভাবি তোমার সাথে এখন অনেক গল্প করব গো। পিহু। হুম, আমিও শুনতে খুব ইচ্ছুক। বলো। স্মরণ। তার আগেই আহান রুমে আসল। রুমে পিহুকে দেখে একটু রাগ হয় আহানের। এই পিহুকে আবার কিভাবে এখান থেকে ভাগাতে হবে সেটা এখন আবার ভাবতে হবে। একের পর এক প্রবলেম সামনে চলেই আসছে। আহানকে চুপ করে থাকতে দেখে স্মরণ বলে, কিছু বলবেন স্মরণ? না কিছু না, এই বলেই আহান রুম থেকে বের হয়ে যায়। পিহু আর স্মরণের গল্প শুরু হয়ে যায়। ভাবি একটা সিক্রেট কথা বলবো, ভুল করেও কাউকে বলিও না। তাহলে তুমিও শেষ, সাথে আমিও। পিহু। হুম, কি সিক্রেট আবার? স্মরণ। ভাইয়ার না আরেকটা রূপ আছে, যা আমি আর আমার বড় ভাইয়া ছাড়া কেউই জানে না, আর আজকে তুমি জানবা। পিহু। আরেকটা রূপ মানে? পিহু। স্মরণ। ভাইয়া না মাফিয়া, শুধু মাফিয়া না, মাফিয়াদের বশই উনি। উনি কখন কিভাবে যে কি করে কেউই টের পায় না। বাহিরের কান্ট্রিতে গিয়ে বড় বড় মাফিয়াদের মার্ডারের ব্যবস্থা ভাইয়ার কারণেই হয়। যে ভাইয়ার পথে কাটা হয়ে দাঁড়াবে তাকেই ভাইয়া কোনো না কোনোভাবে সরিয়ে ফেলবে। পিহু। স্মরণ শুধু হাঁ করে শুনছে। তারপর? স্মরণ। ভাইয়া যা করে খুব ঠান্ডা মাথায় ভেবে করে। ভাইয়া চাইলেও মাফিয়ার জগৎ থেকে বের হয়ে আসতে পারে না। আর এই মাফিয়ার জগতে ঢুকার পর নীলিমা নামে মেয়েটা ভাইয়ার লাইফে আসে। মেয়েটা ও জানত ভাইয়া একজন অনেক বড় মাপের মাফিয়া, খুব ভয় পেত ভাইয়াকে, আর ভাইয়াও এই ব্যাপারটা আর কাউকে জানায়নি। কারণ আহাদ চাচ্চু আর আমাদের ফ্যামিলি মেম্বাররা ব্যাপারটা নিয়ে খুব টেনশনে পড়ে যাবে তাই। পিহু। তারপর? স্মরণ। তারপর আর কি, এইভাবেই চলছে ভাইয়ার লাইফ। এরপর তুমি আসলে তোমাকে ভাইয়া কখনোই জানাবে না যে ভাইয়া মাফিয়া। কারণ ভয় পেয়ে যদি চলে যাও, বাট যত বড় মাফিয়াই হোক না কেন ভাইয়ার মাঝে কিন্তু ভালো দিকও আছে। যতটা খারাপ ঠিক ততটাই আবার ভালো। পিহু। মাফিয়া? স্মরণ শেষমেশ মাফিয়ার হাতে গিয়ে পড়ল। আমি কালকের মধ্যেই পালাবো, যদিও তার ভালো দিক দেখেছি, যদিও সে মন থেকে ভালো, কিন্তু খারাপ হতে কতক্ষণ। স্মরণ রে, কালকেই তোকে পালাতে হবে, আর না হয় এই মাফিয়ার হাতে মরতে হবে। স্মরণ মনে মনে বল। কি হলো ভাবি, কি ভাবছ? পিহু। না কিছু না, তুমি জানলে কিভাবে তোমার ভাইয়া? মা। স্মরণ। এতটুক বলতেই দরজায় আহান নক করল। আহানকে দেখে তখনই স্মরণের কলিজার পানি শুকিয়ে যেতে লাগল। পিহু, একটু বাহিরে যা, পার্থ তোকে ডাকছে কিসের জন্য যেন। আর শোন, স্মরণকে নিয়ে আমি একটু বাহিরে যাব, সেটা যেন কেউ না জানে, কেমন? আহান। হ্যাঁ ভাইয়া, কেউই জানবে না, তোমরা যাও। পিহু এই বলেই চলে গেল। স্মরণ আহানের হাতে একটা শপিং ব্যাগ দেখতে পেল। ব্যাগটা স্মরণকে দিয়ে বলল, যাও রেডি হয়ে নাও। আর এরকম কাঁপছ কেন? আহান। না কি কাঁপছি,
রেডি হব কেন, শরণ? আমরা বাহিরে যাব, তাই আর বাকিটা পরে বলবো যে কেন যাচ্ছি। ওকে, আহান। ওকে, শরণ। আর হ্যাঁ, চুলটা খোলা রেখো কিন্তু, আহান। আচ্ছা, শরণ। চলবে।